স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের আকাশবাণী কলকাতার পডকাস্টে। আজ পডকাস্টে আমরা যে বিষয়ে আলোচনা করব, বিষয়টি শুনতে একটু গুরুগম্ভীর, কিন্তু আলোচনার সঙ্গে সঙ্গেই বোঝা যাবে আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে এই বিষয়খানি জড়িয়ে রয়েছে। বিভিন্নভাবে আর্থসামাজিক ব্যবস্থার সঙ্গে ওতপ্রোত জড়িয়ে রয়েছে এই বিষয়খানি। গুরুগম্ভীর হলেও আমার মনে হয় আমাদের প্রত্যেকের আজকে শোনা উচিত, কারণ বিষয়টি অত্যন্ত বাস্তব এবং জরুরি। জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের যে নানা রকম ধরন আমরা দেখছি সারা বিশ্ব জুড়েই, এবং বিগত কয়েক বছরে যা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলছে বিজ্ঞানীদের মধ্যে, এবং সাধারণ মানুষও রীতিমতো চিন্তিত বিষয়টি নিয়ে। সুতরাং আসুন না একটু এই বিষয়গুলো জেনে নেওয়া যাক। আজ আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধিকর্তা অধ্যাপক সুগত হাজরা। স্যার, স্বাগত জানাই আপনাকে। ধন্যবাদ। আজকে আমরা জলবায়ুর বিষয়ে একটু আলোচনা করতে চাইছি। আলোচনা না, আমরা বরং শুনতে চাইছি, জানতে এবং বুঝতে চাইছি আপনার কাছ থেকে। দেখুন, আমরা যখন মোটামুটি প্রথম পড়াটা শুরু করলাম ভূগোল, আমরা জলবায়ু আর আবহাওয়া বলতে জানতাম আবহাওয়া সেটাই যেটা দিনেরটা, এবং জলবায়ু যেটা কনস্ট্যান্ট, ধ্রুব, একটা দীর্ঘ সময় ধরে তার প্যাটার্ন একই রকম থাকে। কিন্তু এই বড় হওয়ার পর বরং বলা যায় বিগত কয়েক বছরে মনে হচ্ছে আমরা ভুল শিখেছি, ভুল জেনেছি। কারণ জলবায়ু বলতে যেটা জানতাম সে এখন নিত্য নতুন তার রূপ বদলাচ্ছে, পরিবর্তন হয়ে চলেছে। হ্যাঁ, একটু যদি বোঝান আমাদের। হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা আজকে করতে চাইছেন। আসলে আমরা এখন 2026 সালে রয়েছি। এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের একটা খুব জরুরি বছর, কারণ 2025 অবধি জলবায়ু পরিবর্তনের যে মূল কারণ, যে কার্বন এমিশন, কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ, এবং প্রকৃতি বা আবহাওয়ার মধ্যে, মানে আমরা বলতে পারি ট্রোপোস্ফিয়ারের মধ্যে অনেক বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ঢুকে যাওয়াটা, এই সব জলবায়ুর মতিভ্রমের কারণ। সেটাকে কমানোর কথা এবার 2025-এর পর, মানে আমরা যথেষ্ট বাড়িয়েছি। হ্যাঁ, মানে যতটা বাড়িয়েছি ততটাতে তো 2100 সালের মধ্যে আমাদের 2 ডিগ্রি বা 3 ডিগ্রির দিকে যাওয়ার কথা। কারণ না, এই যে জলবায়ুর পরিবর্তন যে হচ্ছে, যে গরম বেশি পড়ছে, ঠান্ডার শীতলতম তাপমাত্রাটা ততটা আসছে না, দার্জিলিংয়ে টমেটো আর আলু চাষ করছে কমলা লেবু চাষের বদলে, এই সমস্ত যে অবস্থা, বা আরও বেশি বেশি করে সাইক্লোন হচ্ছে আমাদের সুন্দরবন অঞ্চলে, বা পুরুলিয়া অঞ্চলে বেশি বেশি করে খরা হচ্ছে, বা বজ্রপাতেই লোক মারা যাচ্ছে, এই গোটাটাই নিয়ন্ত্রিত হয় জলবায়ু দিয়ে। তার সঙ্গে 71 অংশের যে আমাদের পৃথিবী, এই 71 অংশের মধ্যেও কিন্তু একটা বিরাট পরিবর্তন হচ্ছে। কারণ আগে সূর্যের থেকে যে তাপ আসতো, পৃথিবী সেটাকে আবার ফিরিয়ে দিত, এটার ফলে একটা ইকুইলিব্রিয়াম থাকতো। এখন এই ইকুইলিব্রিয়ামটা বা ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে। তার ফলে যা তাপ আসছে গ্রিন হাউস গ্যাসের কম্বলের জন্য, সেই তাপটা আর ফেরত যেতে পারছে না ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারে। মানে আমরা এটা কি বলতে পারি, সহজ কথায় যেটুকু আমি বুঝছি, যে বায়ুস্তরে একটা চাদর পড়ে গেছে, এবং এই চাদরটার জন্য সূর্য থেকে আসা তাপটা আর ফেরত যাচ্ছে না। এই চাদরটা থাকার জন্যই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে, তা নাহলে পৃথিবী ভীষণ শীতল হয়ে যেত। কিন্তু এখন আবার কার্বন এতটাই বেশি হয়ে গেছে চাদরে, যে সেই তাপ আর ফিরে না গিয়ে এটা গোটা পৃথিবীটাকে গরম করে তুলছে। এখন যা দাঁড়াচ্ছে তাতে, এইটাতে শুধু যে গরম লাগছে তা নয়, বা গত 2015 সালে কপ হয়েছিল প্যারিসে, যেখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে পৃথিবীর তাপমাত্রাটাকে 2021 সালের মধ্যে আমরা 1.5 ডিগ্রিতে সীমাবদ্ধ রাখবো, 2 ডিগ্রি অবধি বাড়তে দেবো না। কিন্তু সেই কাজটা আমরা করতে পারলাম না, এটাই হয়তো আমাদের 2026-এ দাঁড়িয়ে বলতে হচ্ছে। তাহলে এইখানটায় একটুখানি জানতে ইচ্ছে করছে যে যেহেতু 2 থেকে 2.5 ডিগ্রি বলছেন যে বেড়ে যেতে পারে আগামী 100 বছরে, যেটা অত্যন্ত ভয়ের আশঙ্কার। আমাদের তো মনে হয় যে ঘরে বসে আছি, এসিতে 2 ডিগ্রি বাড়িয়ে দিলাম, 2 ডিগ্রি বেশি কমে খুব একটা কিছু আমাদের কাছে যায় আসে না, যে কারণে সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যন্ত ওই আতঙ্কটা গ্রাস করছে না। যদি একটু উদাহরণ আমাদের দেন যে সাধারণভাবে 100 বছরে স্বাভাবিক বৃদ্ধি তাপমাত্রা কতটা হতে পারে? 100 বছরের মধ্যে তাপমাত্রা ধরুন 1 ডিগ্রি বাড়লো, এটাকেও আমরা ইন্ডাস্ট্রিয়াল ধরনের মধ্যে দিয়ে ভেবে নিতে পারি। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যেভাবে আমাদের প্রগতি হয়েছে, বাড়ার কারণগুলো ঘটেছে, ডেভেলপমেন্টটাকে সাস্টেনেবলি করতে হবে। গাছ না কেটেও উন্নয়ন করা যায়, সুস্থায়ী উন্নয়ন, সমুদ্রতে পলিউশন না ফেলে দিয়েও উন্নয়ন করা যায়, সমস্ত গরম
জলগুলোকে ফেলে দিয়ে এসি চালিয়ে শহরের মধ্যে হিট আইল্যান্ড তৈরি করে করে আমাদের নিজেদের ঠান্ডাটা অন্যদের গরমে পরিণত না করা যায়, তাহলে আমাদের এত বেশি সাইক্লোন হতো না, এত বারবার খরা হতো না। মানে গঙ্গোত্রী গ্লেশিয়ার প্রতি বছরে 20 মিটার করে পিছিয়ে যাচ্ছে। 36% গ্লেশিয়ার লস হয়েছে আমাদের। তো এবং সেরকম এই ভাবে গ্লেশিয়ার সমুদ্র তল বাড়ছে। তৈরিও হয় না হুট করে, না, আপনি গ্লেশিয়ার তৈরি করতে হাজার হাজার বছর লেগে যায়। হ্যাঁ। তার ফলে গ্লেশিয়ার যেমন মেল্ট করছে, সমুদ্রের তল বেড়ে যাচ্ছে, জলতল, তার ফলে দ্বীপেরা ডুবে যাচ্ছে। ঘোড়ামারা ডুবেছে, এখানে ডুবছে, লোহাচড়া ডুবেছে, জি প্লটের অংশ ডুবছে। এবং তার সঙ্গে এই জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত হচ্ছে বন্যার বৃদ্ধি। বন্যার নানান রকমের এখন তৈরি হচ্ছে। আগে আমরা শুধু নদীর বন্যা দেখতাম 80 থেকে 80-এর দশক, 90-এর দশক। এবং আমরা জানতাম এই জায়গাগুলো বন্যাপ্রবণ এলাকা, এখানে বন্যা হয়। এখন আর সেরকম না, এই বিষয়টা নেই। 2025-এই লক্ষ্য করবেন যে হ্যাঁ। আমাদের গোটা কলকাতা হ্যাঁ। ভেসে গেল, কলকাতা শহরতলি অঞ্চল যেখানে ভেসে বন্যা গেল, কোনো কালে কেউ দেখেনি, সেখানেও হয়ে বন্যা যাচ্ছে। হচ্ছে। এবং সেটা অতিবৃষ্টির থেকে বন্যা হচ্ছে। এবং তাতে আবার ইলেকট্রিকিউটেড হয়ে লোকেরা মারা যেতে পারে। তার ফলে এই যে এখন যে অস্থিরতাটা তৈরি হয়েছে জলবায়ুর মধ্যে, সেটা আর সবটা প্রেডিক্টেবল থাকছে না। এই যে আরবান ফ্লাডের কথা আপনি বললেন, বা ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে যে কেদারনাথে, সিকিমে মেঘভাঙা বৃষ্টি মেঘভাঙা যেটাকে বৃষ্টি বলছে, হচ্ছে, যেমন হরপাবান। মুম্বাইতে হয়েছিল, বা ওই চোরাবলি গ্লেশিয়ার লেক আউটবার্স্ট হচ্ছে, কারণ গ্লেশিয়ার রিট্রিট করছে, এইটা একটু বুঝতে চাইবো যে আমরা বিগত কয়েক বছরে, মানে প্রথম খুব বড় করে আমাদের সামনে এলো যখন কেদারনাথের এই ঘটনাটা ঘটলো, হরপাবান কাকে বলে, হ্যাঁ, মেঘভাঙা বৃষ্টি 2013। এবং তারপর থেকে কিন্তু আমরা দেখলাম বারে বারে উত্তরাখণ্ডের দিকে অনেকগুলো মেঘভাঙা বৃষ্টি। এবং আমরা গত বছর, যেটা এক্ষুনি আপনিও বললেন, 2025-এ কলকাতার সন্তোষপুর যাদবপুর এলাকাতে যে বৃষ্টিটি হয়েছে, কয়েক ঘন্টার বৃষ্টিতে যেভাবে পুরোপুরি বন্যা পরিস্থিতি, গোটা কলকাতা একেবারে জলের তলায়। তো এই ঘটনাগুলো আমাদের সঙ্গে তো আমরা তো আগে পরিচিত ছিলাম না। এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের কি যোগ? এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের যোগ এটাই, ন্যাচারাল যে সাইকেলটা, তাপমাত্রা বাড়বে, তার থেকে ইভাপোরেশন হবে, সেই মেঘ থেকে বৃষ্টি হবে, বন্যা হবে, খরা হবে, এগুলো সবটাই ন্যাচারাল ছিল। হ্যাঁ, প্রাকৃতিক প্রসেসের মধ্যে একটা এক্সট্রিম থাকে, ফ্লাড, আর একটা ডেফিসিট থাকে, ড্রট, সেইভাবে হচ্ছিল। কিন্তু এখন এগুলো খুব দ্রুত হতে শুরু করেছে, কখনো বৃষ্টি, কখনো খরা, এবং সেটার মধ্যে যে একটা দীর্ঘ সময়ের ব্যবধান থাকা দরকার ছিল, সেইটা থাকছে না। তার ফলে এটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে তাপের। তার ফলে যেটা দাঁড়াচ্ছে যে সমুদ্র ভীষণ উষ্ণ হয়ে যাচ্ছে। এই গরমটা বাড়ার সঙ্গে সঙ্গে আপনার আগে যে ঝড়গুলো ছোট ঝড় হতো, সাইক্লোন, ছোট সাইক্লোন হতো, একটা আইলা, কিন্তু সেটা বেড়ে এখন আপনার একটা আমফান হয়ে যাচ্ছে, যে সুপার সাইক্লোন, আমফান এবং ইয়াস। পরপর 2-3 বছরের মধ্যে আমরা যা ধ্বংসলীলা দেখলাম। 2019-এ ফণী ছিল, এবং সেটা আমার সুন্দরবনে আসছে না উড়িষ্যায় আসছে সেটা জরুরি নয়, কিন্তু সেটা বা বাংলাদেশে যাচ্ছে। কিন্তু গোটা বে অফ বেঙ্গল অঞ্চল প্রচণ্ড অশান্ত হয়ে যাচ্ছে, কারণ বে অফ বেঙ্গল একটা পার্মানেন্ট হিট ওয়েভ কন্ডিশন তৈরি হয়েছে সমুদ্রের মধ্যে। এটা কেন তৈরি হলো? এই তাপটা বেশি বেশি করে শোষিত হওয়ার জন্য, পৃথিবীর তাপটা বেশি বেশি করে বেড়ে যাওয়ার জন্য। মানে ধরুন 64 থেকে 94, আপনি 30 বছর যদি দেখেন, যে তাতে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে 0.3 ডিগ্রি সেন্টিগ্রেড। 30 বছরে 30 বছরে খুব বেশি বাড়েনি, এত কলকারখানা, ইন্ডাস্ট্রি। কিন্তু তারপর এই 2025 অবধি এটা 0.726, অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। দ্বিগুণেরও বেশি বেড়ে গেল। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে সমস্যার। তাহলে এই পরিমাণ হিট আমরা যদি পাম্পিং করতে থাকি এই জলবায়ু সিস্টেমের মধ্যে, আমাদের মূল সমস্যাটার জায়গা হবে, আমার তো এতগুলো মানুষ, তার জল দেবো কী করে, তার খাবার দেবো কী করে, তাকে বন্যার হাত থেকে বাঁচাবো কী করে, তাকে খরার হাত থেকে বাঁচাবো কী করে, তাকে এই যে দাবানলের হাত থেকে বাঁচাবো কী করে, এই সবটা কিন্তু বাড়ছে। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি কাছের ম্যানিফেস্টেশন হচ্ছে বিপর্যয়। এবং আমরা যেহেতু ভাবি যে আমরা অনেক উন্নত হয়ে গিয়েছি, আমাদের হাতে অনেক কিছু, কিন্তু ক্যালিফোর্নিয়ার মতন জায়গায় ওই দাবানল, অমন একটি দেশ যার থেকে উন্নত দেশ এখন আর কেউ নেই, তারা আটকাতে পারলো না। তাহলে প্রফেসর হাজরা, এবার একটু আমাদের জানতে ইচ্ছে করছে যে তাপমাত্রা যে বেড়ে যাচ্ছে গ্লোবালি, বিশ্বের তাপমাত্রা, তার কারণে এগুলো হচ্ছে। আমরা বুঝতে পারছি যে এত বন্যা, কোথাও কোথাও এত খরা, কোথাও এত ঝড় বৃষ্টি, সুপার সাইক্লোন, কিন্তু এই যে তাপমাত্রাটা যে বেড়ে যাচ্ছে, এর পিছনে কি দোষ কারো নয় গো মা বলবো, নাকি দোষ মানুষের আছে? দোষটা তো আমাদের আছেই, যে আমরা ভেবেছি সমস্ত কিছুই প্রকৃতির ওপর করা যায়।
দায়িত্বের প্রকৃতি জায়গায় তো মা সব সয়ে নেবে। কিছুটা লেভেলের পর সবটা সহ্য করতে পারে না সে, তখন সে বলতে থাকে যে সে জানান দিচ্ছে এটা ঠিক হচ্ছে না, তার কারণ এতটা গ্রিন হাউস গ্যাস এমিশন করার কথা আমাদের, তার চেয়েও বেশি আমরা করে ফেলছি। পৃথিবীকে গরম রাখতে গেলে গ্রিন হাউস গ্যাস এমিশন দরকার, কিন্তু সেটা তো ন্যাচারালি ভলকানোর থেকে বা অন্যান্য জায়গা থেকে হতে পারে, কিন্তু যে পরিমাণটা তৈরি করছি আমরা, ধরুন রসগোল্লা খেতে আমাদের সবারই ভালো লাগে, কিন্তু আমি যদি দিনে 100টা করে রসগোল্লা খাই সেটা তো আমার শরীরের পক্ষে ভালো হবে না। ঠিক তেমনিভাবে কার্বন ডাইঅক্সাইড এমিশন না করে আমরা আমাদের সভ্যতাকে বাড়াতে পারবো না, ইলেকট্রিসিটি হবে না। আমাদের সবসময় মনে হয় যে বন কেটে ফেলাটাই হচ্ছে আমাদের সভ্য হওয়ার একমাত্র জায়গা। আমরা কি কমাতে পারলাম? আমরা তো ভেবেছিলাম কমাবো, অল্টারনেটিভ শক্তি আমরা ভারতবর্ষ থেকে যেরকম চেষ্টা করছি, সোলার মিশন আছে আমাদের, আমরা হাইড্রোজেনে তৈরি করার চেষ্টা করছি, আমরা ইথানল ব্লেন্ডিং করছি পেট্রোলের সঙ্গে যাতে সবটা সেইভাবে। কৃষি ক্ষেত্রেও আমরা চেষ্টা করছি, বায়োফুয়েল অনেকটা বিরাট ভাবে আমরা চেষ্টা করছি, জৈব জ্বালানি, জৈব জ্বালানির কথা, জৈব সারের কথা আমরা বলছি, সাস্টেনেবল এগ্রিকালচার বা সুস্থায়ী কৃষির কথা আমরা বলছি, সমুদ্রের স্বাস্থ্য রক্ষা করার জন্য আমরা আমাদের ব্যবস্থা নিচ্ছি। কিন্তু সারা পৃথিবীতে আমাদের যে দায়িত্ব নিয়ে করার কথা ছিল, শুধু তো বিজ্ঞানের উন্নতি দিয়ে সবটাকে করা যাবে না, বিজ্ঞানের সঙ্গে তো একটা মানবিক উন্নতিও দরকার। তা নইলে এই ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের মোকাবিলা কিন্তু আমরা একটা নতুন ধরনের মানবিক চিন্তা ছাড়া আমরা এখন আর করতে পারবো না। তার কারণ এগুলোকে মোকাবিলা করার থেকেও এখন আমাদের কাছে বেশি প্রায়োরিটি হয়ে যাচ্ছে এটাকে সামলাবো কি করে, সহ্য করবো কি করে আমরা। প্রফেসর হাজরা, যখন এই সময় দাঁড়িয়ে আমরা যখন কথাটা বলছি, যে কোনো যুদ্ধই দুঃখের এবং অনভিপ্রেত, তার নানান দিক থেকে নানান রকম তার প্রভাব আছে, কিন্তু আজকের আলোচনায় যেহেতু জলবায়ুর কথা উঠছে, আমরা দেখছি এই যুদ্ধের যে মূল জায়গাগুলি মানে সমুদ্র নিকটবর্তী জায়গার পাশ ধরে ধরে হচ্ছে। হ্যাঁ, তাহলে এর প্রভাব যদি আমরা জিজ্ঞেস করি আপনার কাছে, একটু জানতে চাইবো যে এই যুদ্ধের যে প্রভাব তা সমুদ্রের উপর পড়ছে কিনা এবং পড়লেও কতটা। সমুদ্রের উপর পড়লে যতটা প্রভাব হলে আমরা বুঝতে পারবো, সেই প্রভাবকে হতে এবং মাপতে সময় লাগবে। কিন্তু যে প্রভাবটা হয় সেটা প্রায় ইরিভার্সেবল হয়। যেরকম আমরা হিট ওয়েভের কথা বললাম, এটা ফেরতযোগ্য নয়। যে সমুদ্র যে পরিমাণ তাপ শুষে নিয়েছে সেটার জন্য আপনার এখন সুপার সাইক্লোন হতেই থাকবে। সাইক্লোনের ধরন চেঞ্জ করেছে, আগে বে অফ বেঙ্গলে হতো, এখন অ্যারাবিয়ান সিতে বেশি বেশি করে সুপার সাইক্লোন ধরনের জিনিস হতো। এবং এত যদি মিসাইল আর এত যদি কার্বন নিঃসরণ, মানে 2 সপ্তাহের মধ্যে প্রায় 5 to 6 মিলিয়ন মেট্রিক টন কার্বন এমিশন হয়েছে। আপনি এখন যুদ্ধটা 5 সপ্তাহে চলে গেছে, আপনি ভেবে নিন আরো কতটা গেছে। তার ফলে আমাদের যে টার্গেটগুলো ছিল যে এইটার মধ্যে রাখবো, আমরা কার্বন এর চেয়ে বেশি নিঃসরণ করব না, সবাই অল্টারনেটিভ ফুয়েল, অল্টারনেটিভ মেকানিজম, যে আমরা ভাবছিলাম যে সুন্দরবনে কি করে জোয়ার ভাটার বিদ্যুৎ তৈরি করা যায়, বা আমরা আরো কত গাছ লাগাতে পারি, আমাদের যে ডিফরেস্টেশন হচ্ছে সেখানে কিভাবে রিফরেস্টেশন, অ্যাফরেস্টেশন করতে পারি যাতে কার্বন শুষে নেয় গাছই তো আমাদের কার্বনগুলোকে শুষে নেয়, তাহলে আরো সবুজ করে দেওয়া যায় কিনা, গ্রিনিং মিশন। কিন্তু সারা পৃথিবী কি সেটাতে পার্টিসিপেট করলো? অর্থাৎ বিকল্প যে ভাবনাগুলো, পথগুলো তৈরির জায়গা হচ্ছিল, সেই পথে হাঁটাটা আরো শক্ত হয়ে যাচ্ছে। প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা, কিন্তু জানা উত্তরের পথে আমরা হাঁটলাম না, লেখা যাচ্ছে না উত্তরগুলো, আমরা লিখতে পাচ্ছি না, হাঁটতে পাচ্ছি না। সবটা জানিও সমুদ্রের কথা বারবার উঠে আসছে জলবায়ু পরিবর্তনের সঙ্গে। এটা গোটাটাই কন্ট্রোল করে আসলে সমুদ্র। হ্যাঁ, এটাই একটু জানতে চাইবো, কারণ মানুষ তো সমুদ্রে গিয়ে থাকছি না, আমরা সমুদ্রকে ব্যবহার করছি নিজেদের প্রয়োজনে যতটা লাগে, কখনো ভ্রমণের জন্য, কখনো ব্যবসার জন্য, নানাবিধ কাজে। কিন্তু আমরা যা যা করছি, আমাদের যে যে কারণগুলোর জন্য সমুদ্রের তাপ বাড়ছে, সবটা ঘটছে স্থলভাগে। তাহলে সমুদ্রের উপরে তার যে ইম্প্যাক্টটা গিয়ে পড়লো, এর ফলে যা যা সমুদ্রে ঘটছে তার ইম্প্যাক্ট সমুদ্রই কেন নিচ্ছে না, মানে তা আবার কি করে স্থলভাগে চলে আসছে? কারণ গোটা জলবায়ুর যে চক্রটা, জলচক্র বলুন বা বায়ুচক্র বলুন, সবটাই নির্ভর করে জলের যে তাপ এবং বায়ুর যে চাপ এটার উপরে। তার ফলে কোনো জায়গায় জল যদি উষ্ণ হয় তখন সেটা ওপরে বাষ্প হয়ে মেঘ তৈরি করে, সেই মেঘ জমে জমে বৃষ্টি হয়। এটা তো আমাদের পৃথিবীকে বাঁচায়, মানুষকে জল দেয়। এই স্যালাইন ওয়াটারটা একমাত্র ন্যাচারালি সোলার সিস্টেমে ইভাপোরেট করে আমাদের ফ্রেশ ওয়াটার দেয়। এইটাকে যদি আমি নষ্ট করে দিই, প্রাণের সৃষ্টি হয়েছে সমুদ্র থেকে, সেই আতুর ঘরটাকে যদি আমরা নষ্ট করি, তাহলে যে ক্ষতিটা হয় জলবায়ুর, সেই ক্ষতিটাই আসলে এখন আমরা দেখতে পাচ্ছি। যে কখনো এল নিনো, এইবার হয়তো সবাই ভয় পাচ্ছেন যে 2026-এ লানিনার একটা শেষ হয়েছে, এইবারে লানিনাটা এত দীর্ঘস্থায়ী ছিল যে বন্যা হয়েছে। একটু যদি আমাদের বুঝিয়ে বলেন, এল নিনো এবং লা নিনা, এই দুই দুষ্টু ছেলেমেয়ের গল্প। একটু
ছিল দুষ্টু মোটামুটি প্রথম থেকেই। আসলে আমাদের ইন্দোনেশিয়ার পেরু এই দুটো জায়গা হচ্ছে প্রশান্ত মহাসাগরের পশ্চিমে, আর পেরুটা হচ্ছে পূবে। এর ফলে ইন্দোনেশিয়ার দিকটা গরম থাকে, তো সেখানে গরম হয়ে হাওয়া উপরের দিকে উঠে যেত। আর এই পেরুর দিকটা, ওখান থেকে তলা থেকে অ্যান্টার্কটিকা থেকে সমুদ্র স্রোত এসে ঠান্ডা স্রোত পেরুর দিকটাকে ঠান্ডা করতো। নর্মালি যেটা হতো, ইন্দোনেশিয়ার থেকে উষ্ণ বায়ু ওপরে উঠে যাচ্ছে, আর পেরুর দিক থেকে ঠান্ডা বাণিজ্য বায়ু আসছে। এইটাকে অনেক সময় বলা হয় ওয়াকার সাইকেল। আবার সেটা পেরুর দিকে গিয়ে বেশি চাপ অঞ্চলে গিয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এইবার এটাকে যদি এইখানে গরম হাওয়া, ওদিকে ঠান্ডা পূবের দিকে, পূবের বাতাস বইছে, নর্মালি সে আমার উপকূলে আসছে জলীয় বাষ্প নিয়ে, আমার এখানে বৃষ্টি হচ্ছে। ইন্দোনেশিয়া, এশিয়া, ভারতবর্ষ, অস্ট্রেলিয়া, এটা ন্যাচারাল একটা ন্যাচারাল সাইকেল আছে, যেটাকে বলে ওয়াকার সাইকেল এবং নিউট্রাল সিচুয়েশন, যেটা দিয়ে আমরা স্বাভাবিকভাবে এখন এটা পার চলে হচ্ছি। আসছে। যে এই জায়গাটা যদি পাল্টে যায়, অর্থাৎ ওইদিকে ঠান্ডা এদিকে গরম, আমাদের দিকটা যদি খুব গরম হয়ে যায়, তাহলে এই গরম স্রোতটা গিয়ে প্রায় প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি চলে আসবে এবং ওই ট্রেড উইন্ডটা দুর্বল হয়ে যাবে। তার ফলে কি হবে, আমাদের এইদিকে ইন্দোনেশিয়া, ভারতবর্ষ, এইসব অঞ্চলে তখন আর ট্রেড উইন্ডটা ময়েশ্চার নিয়ে এসে পৌঁছবে না, মানে জলীয় বাষ্প নিয়ে আসছে যে হাওয়াটা সেটা আর এসে পৌঁছলো ঢুকতে না। পারছে তার কারণ ও মাঝামাঝি আটকে গেছে প্রশান্ত হ্যাঁ, মহাসাগরে, হ্যাঁ। কারণ ওখানে গরম এটা চলে গেছে, ওখান থেকে এবার বাষ্পীভবনটা হচ্ছে, তার ফলে আমাদের এখানে খরা হবে। এইটা হচ্ছে এল নিনো সিচুয়েশন। এই যে পরিস্থিতিটা, এটা মোটামুটি ক বছর অবধি, মানে এল নিনো বা লা নিনা যে যখন আসে, এটা খুব সাইকেলটা খুব সিমেট্রিক, মানে 2 বছর করে এরকম নয়, 2 থেকে 7 এরকম হতে পারে। সুতরাং খরার পরিস্থিতি একবার তৈরি হওয়া মানে যদি আবার হতে 5 পারে। থেকে 7 বছর সেটা না, চলতে 7 থাকে। বছর অব্দি এখনো খরা পরিস্থিতিতে যায়নি, কিন্তু এল নিনোটা, এই গত এল নিনোটা, এটাই নাম তো ট্রিপল লানিনা। গতবারের যে লানিনাটা যেটা শেষ হয়েছিল, অনেকটা থেকে গেছিল, বারবার হয়েছিল। এবং এটাতে কি হয় লানিনাতে, যে ওইখান থেকে যে হাওয়াটা আসছে ময়েশ্চার নিয়ে, সে এসে প্রচণ্ড স্ট্রং হয়ে যাচ্ছে। এটা যেরকম আমি বললাম যে বাণিজ্য বায়ুটা উইক হয়ে যাচ্ছে, এটাতে স্ট্রং হয়ে মানে ইন্দোনেশিয়ার কাছে এত বেশি ময়েশ্চার ইত্যাদি নিয়ে এসে চলে এলো যে আমাদের গোটা অঞ্চলটায় বৃষ্টি হলো, যে আমাদের ফ্লাড হয়ে গেল। ঠিক। গত বছর যে আমাদের কারণে drought হলে অতিবৃষ্টি, পেরুতে flood আমাদের বহু জায়গায় ভারতবর্ষের অনেক বৃষ্টি হয়েছিল। এই তো বুঝলাম আমরা সমুদ্রের মনমর্জি, এবং মনমর্জি ঠিক নয়, আমাদেরই ভুলে যে ঘটনা ঘটছে না, সমুদ্রে। এইটার জন্য আমাদের ভুলটা দায়ী নয়। আমাদের ভুলে আমরা আবার এই চক্রটার মধ্যে ঢুকে পড়ছে আমাদের ভুল। ঘন ঘন লানিনা, এল নিনো যে এক্সট্রিম গুলো তৈরি হচ্ছে, যেমন এরকম ট্রিপল ডিপ লানিনা আমরা আগে কখনো দেখি। এবং এল নিনোতে যেরকম খরা হয়, লানিনাতেও তো বন্যা হয়, তাতেও তো মানুষ মারা যায়। এইটার মধ্যে দিয়ে আমরা যদি এই সাইক্লিসিটিটা বা এই প্যাটার্নটাকে নষ্ট করতে চাই, বা সমুদ্র স্রোতের যে আসা যাওয়া, তাতে কোথাও মাছ চাষ হচ্ছে, কোথাও ঠান্ডা জায়গা থেকে আবার উষ্ণ স্রোতে পরিণত হচ্ছে, যে হামবোল্ট স্রোত বা ক্যানারি স্রোত, এই যেগুলোকে আমরা যদি এবার পাল্টাতে থাকি আমাদের কাজের মধ্যে দিয়ে, তাহলে পৃথিবীর একটা চরম বিপর্যয়ের দিকে আমরা এবং একই সঙ্গে যেহেতু এই প্রাকৃতিক স্বাভাবিক পরিস্থিতি যেটা আমাদের ভুলের জন্য নষ্ট হচ্ছে, তাতে সমুদ্রের যে সকল প্রাণীরা রয়েছে এবং উদ্ভিদরা যে একটা মাছ, যে বড় algae, জীবজগৎ, এবং হ্যাঁ, সেটাতে সবচেয়ে সমস্যা হবে যে এই অ্যালগিগুলি আমাদের কিন্তু বাড়তি অক্সিজেনের যোগানটা দেয়। ফলে এইখানটায় যদি আমরা এবার দীর্ঘমেয়াদী ভাবে প্রভাব ফেলতে শুরু করি, যেখানে এই প্রাণটা বিপন্ন হয়ে পড়ছে, সেখানটা কিন্তু অক্সিজেনের ঘাটতি শুরু হবে। এবং আমরা লক্ষ্য করছি কিছু কিছু জায়গায়, বিশেষ করে খুব ডেভেলপড জায়গায়, একটা প্রবণতা থাকছে যে প্লাঙ্কটনস গুলোর মধ্যে কিন্তু এই অক্সিজেনের ঘাটতির একটা দিক কোথাও একটা নির্দেশ করছে, যে ওদের সংখ্যা বা ওদের প্রাচুর্য কমে যাওয়ার দিকে যাচ্ছে। সমুদ্রের তলবর্তী যে জলজ, না, এগুলো ভাসমান প্লাঙ্কটন, আচ্ছা, অণুজীব আচ্ছা, যেগুলো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অণু উদ্ভিদ যেগুলো, সেগুলোর মধ্যে এই প্রবণতা দেখা যায়। এবং সেগুলোকেই তিমির মতো বড় বড় প্রাণী এরা বেঁচে থাকে। তার ফলে ওরাও যদি বিপন্ন হয়ে পড়ে, তাহলে পৃথিবীতে আমাদের মানুষের প্রাণ আর সমুদ্রদের বিরাট এই প্রাণের পরিমণ্ডল, এই সবটা বিপন্ন করার এই গোটা দায়ভারটা কি মানব সমাজ নিতে চাইবে? এবং এটাই আমাদের কাছে আমরা 2026-এর প্রশ্ন। চাই বা না চাই, আমরাও কিন্তু এতে এফেক্টেড হব, এটা আমাদের বুঝতে হবে। আমরা তো এফেক্টেড হচ্ছি, যে- আমরা তৈরিও করছি, আমরা এফেক্টেডও হয়ে যাচ্ছি। একদম। যেভাবে আমরা এসি চালাই বা গাড়িতে এসি চালিয়ে শহরে একটা কার্বন ডাইঅক্সাইড এমিশন হয়, এবং তার ফলে যে অসুখ হয়
সেগুলো আমাদেরই হয়। এবারে তাহলে একটু যেহেতু আলোচনার প্রায় শেষের দিকে এসে গিয়েছি, আমরা কি কি করেছি সেটা বুঝতে পারলাম এবং আমরা করবার ফলে কি কি হলো সেটাও বুঝলাম। এবারে একটু জানতে চাইবো যে এইভাবেই যদি চলতে থাকে, অর্থাৎ এখনো যদি সাধু সাবধান না হয়, মানুষ যদি এখনো সাবধান না হয়, ধরা যাক ঠিক যেমন পরিস্থিতিতে এখনো অব্দি কার্বন এমিশন চলছে, ধরলাম এর চেয়ে আমরা বাড়ালাম না, কিন্তু এই অবধিটা চললো, তাহলে আজ থেকে 25, 30, 50 বছরের মধ্যে কি পরিস্থিতি বা কতটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছতে পারে? অন্তত বেশি দূরে যাব না, ভারতবর্ষটুকু জানলেই হবে আমার মনে হয়, অন্তত যে কজন শ্রোতা বন্ধুরা শুনছেন। ভারতবর্ষ তো পৃথিবীর থেকে বিচ্ছিন্ন নয়। ঠিক। আর আমি কার্বন এমিশন কমালেও পৃথিবীর মানুষেরা যদি না কমায় তাহলেও আমরা কিছু করতে পারবো না। সুতরাং ভুবন গ্রাম সবাইকে বুঝে চলতে হবে। এবার হচ্ছে যে তার ফলে সবাই মিলে যদি আমরা একটু কমানোর চেষ্টা না করি তাহলে কিন্তু আমরা এই বিজনেস অ্যাজ ইউজুয়াল, আপনি যেটা বলতে চাইছিলেন, যা আছে তাই থাকলো সেরমভাবেই যদি এগোই তাতেও কিন্তু আমরা বাঁচতে পারবো না। আমরা যা আছে তার চেয়ে আলাদাভাবে যদি বাঁচি, আমরা যদি কার্বন নিঃসরণটাকে সত্যিই কমাতে পারি, আমরা যদি সত্যিই বিকল্প শক্তির উৎসগুলোকে নিয়ে কাজ করে সেটাকে 2050-এর মধ্যে রূপায়িত করতে পারি, আমরা যদি সত্যিই এত ইউরিয়া নির্ভর, ফার্টিলাইজার নির্ভর চাষের থেকে গিয়ে ন্যাচারাল ফার্টিলাইজারের কথা ভাবি, আমরা যদি অ্যামোনিয়া জৈব কৃষিতে আসার কথা বলছেন। হ্যাঁ, জৈব কৃষি তো বডি, জৈব কথাটা ব্যবহার করো, আমি যদি বলি প্রাকৃতিক কৃষি সেটার কথা ভাবি, আমরা যদি প্রচুর বনসৃজন করতে পারি, আমরা যদি সমুদ্রকেও প্লাস্টিক দূষণমুক্ত করতে পারি, কারণ প্লাস্টিকের থেকেও তো এমিশন হয়, তার ফলে এইটাও যদি আমরা বাঁচাতে পারি, এই জায়গাটায় গেলে আমরা মনে হয় যে একটা ফেরার পথ আমরা খুঁজে পাবো। তাহলে এই যে রাস্তাটায় আমরা যাচ্ছি, এই বিজনেস অ্যাজ ইউজুয়াল, সেইটা দিয়ে কিন্তু আমরা পৃথিবীর কোনো সমস্যার সমাধান করতে পারবো না। সেটা তো এই অবধি বুঝলাম, কিন্তু আমি চাইছি যে ভয়টা একটু পাই আমরা। সুতরাং একটু যদি আমাদের বলেন যে এই জলস্তর যেভাবে বাড়ছে, যেভাবে টেম্পারেচার বাড়ছে, তাপমাত্রা বাড়ছে, আজ থেকে 25 থেকে 30 বছর পরে ঠিক কোন কোন আমাদের জন্য বলা যেতে পারে দুর্যোগ অপেক্ষা করে? এই হিট স্ট্রোক গুলোতেই প্রায় এখন বছরে 1,500 থেকে 2,000 লোক মারা যায়। বজ্রপাতের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেগুলোতেও 2-3 হাজার করে লোক মারা যাচ্ছে। এইগুলো যদি আরো বেশি বেশি করে হতে থাকে, হিট স্ট্রোকের ঘটনা, মানুষের তো একটা সহ্যের সীমা আছে। 50 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি যদি তাপমাত্রা উঠে যায়, ঠিক, কলকাতায় কি আপনি বসবাস করবেন? এই প্রশ্নগুলো খুব দ্রুত আমাদের 2050, 2075-এর মধ্যে আপনার সামনে চলে আসবে। তার কারণ একটা শহরের মধ্যে আরো বেশি তাপমাত্রা, অথচ আপনার একটা মাইক্রো ক্লাইমেট আপনি তৈরি করতে পারেন। একটা বড় সরোবরের পাশে 100-200 মিটার অবধিও আপনার আবহাওয়াটা ঠান্ডা থাকে, পরিষ্কার থাকে, সকালবেলা মর্নিং ওয়াক করতে ভালো লাগে। ফলে আপনি যদি সেরকম ওয়েসিসের মতো জিনিস আপনি তৈরি করতে পারেন, জল, খাবার, এই দুটো জিনিসকে যদি আপনি গুরুত্ব দিয়ে একটা নতুন রাস্তায় হাঁটার চেষ্টা করেন, যে আমরা জলাভূমি বোঝানোর বদলে জলাভূমি বাড়াবো, তাহলে আমরা নতুন দিকে যেতে পারি। একটু আগেই আপনি বললেন যে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা, আমরা এতক্ষণ ধরে নানান রকম বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, কিন্তু প্রতি বছর সত্যি, এবং আমরা যেহেতু আকাশবাণীতে রয়েছি আরো বেশি করে বুঝতে পারি যে আমাদের এই সময়টা থেকে, অর্থাৎ এই যে মার্চ মাস, এখান থেকে শুরু করে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কি হারে সতর্কবার্তা আসতে থাকে আমাদের কাছে, ছোট ছোট পকেটে, যে আগামী 2-3 ঘন্টায় এখানে এখানে আপনারা সতর্ক হন। এতটা সতর্কতার বার্তা কিন্তু আমাদের আগে দিতে হতো না। বজ্রপাত বেড়ে যাওয়া, এটাও কি কোনোভাবে জলবায়ুর সঙ্গে, পরিবর্তনের সঙ্গে জড়িয়ে? এটা তো বজ্রপাতের সঙ্গে তো মেঘের যোগ আছে, আর মেঘ, হাওয়া, নানান ধরনের হাওয়ার প্রবাহ, কেউ ওপর দিকে ওঠে, কেউ নিচের দিকে নামে, এইটার মধ্যেই তো বজ্রপাত তৈরি হয়। এবং বিভিন্ন এয়ারোজল বা অন্যান্য পলিউট্যান্টস থাকে হাওয়ার মধ্যে, সেগুলো বজ্রপাতকে কনসেন্ট্রেট করে। কিন্তু এই সবটার মধ্যে দিয়ে কিন্তু গোটা জলবায়ুর মধ্যে সব প্রসেসটা যে আমরা এখনো সবটা বুঝতে পারছি তা নয়, কিন্তু ডেফিনেটলি এই জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটা বজ্রপাতের হার বাড়ছে চতুর্দিকে, এবং ফ্যাটালিটিসও বাড়ছে তার ফলে। কারণ আমরা প্রস্তুত না হলেই এই বিপর্যয়, মৃত্যুটা বাড়ছে। বিপর্যয়গুলো সব ছোট ছোট হয়, তার থেকে প্রস্তুতি নেওয়া যায়, অনেকটা প্রস্তুতি শেখানো যায়। কিন্তু গোটা জলবায়ুটা পরিবর্তন হতে থাকলে তখন মানুষ আর বুঝতে পারে না। একটা গল্প আছে যে একটা ব্যাঙকে যদি আপনি একটা জলে রেখে তাপমাত্রা বাড়াতে থাকেন, তো ব্যাঙটা বুঝতেও পারবে না যে সে কখন মারা গেল। ঠিক, সইয়ে নিতে 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 কতটা সইয়ে নেবে। ফলে আমাদের মনে হয় যে সেই জায়গাটা যাওয়ার আগে আমাদের সামনে রাস্তাও আছে, বিকল্প পথ। তাহলে বিকল্প পথগুলোকে জানা এবং সেগুলোকে গ্রহণ করা, যাতে আমার নিজের বেঁচে থাকাটা ভবিষ্যতের প্রজন্মের বেঁচে থাকার অন্তরায় না হয়ে ওঠে,
এটাকে দেখতে হবে। এটাই। প্রফেসর হাজরা, একদম শেষে একটু আপনার কাছ থেকে পরামর্শ চাইবো যে বিভিন্ন স্তরে তো এই জলবায়ু নিয়ে চুক্তি হচ্ছে, আলোচনা হচ্ছে, বড় বড় প্রজেক্ট প্রকল্প গ্রহণ করা হচ্ছে, সেগুলো আন্তর্জাতিক স্তরে, সেগুলো সরকারি স্তরে, কিন্তু আমরা একেবারে সাধারণ মানুষরা, যেহেতু আমাদের অনুষ্ঠান শুনছেন আমাদের শ্রোতা বন্ধুরা, প্রত্যেকে কেউ কাজ করছেন, কেউ রান্নাঘরে আছেন, কেউ মাঠের ধারে কাজ করছেন, কেউ ঘরে বসে শুনছেন, আমরা প্রত্যেকে নিজেদের জীবনধারায়, নিজেদের জীবনযাত্রার মধ্যে ছোট ছোট কোন পরিবর্তনগুলো আনতে পারি, যাতে করে অন্তত যদি আমি ভাবি যে ঠিক আছে, আমি অন্তত আমার তরফ থেকে তো কিছু করলাম, সরকার বা এরপর রাষ্ট্র যা করবে করুক, একটু সেগুলো যদি বলেন। প্রথম বিষয় হচ্ছে আমরা জল আর ইলেকট্রিসিটি নষ্ট করব না, যে ফ্যান চালিয়ে লাইট জ্বালিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে চলে গেলাম, এটা যাতে না হয়। তার প্রতিটা জায়গার জন্য কার্বন পুড়বে, ভাববার কোনো কারণ নেই। ইভিতে আমরা চড়লে কার্বন পড়ে না, কার্বন পড়ে অন্য জায়গায় পড়ে, সেটা দিয়ে ইলেকট্রিসিটি হয়, সেটা দিয়ে চার্জ হয়। এটা হচ্ছে এক জায়গা। দুই হচ্ছে আমি প্লাস্টিক ব্যবহার করব না, রিউজেবল প্লাস্টিক যদি ব্যবহার করতে পারি করবো, তা নাহলে ব্যাগ, অন্যান্য যে আমাদের আগেকার যে ব্যবহারযোগ্য হতো, আমরা তো বাঁচতাম তো প্লাস্টিক ছাড়া। আমরা প্লাস্টিকের ব্যাগ নিয়ে বাজারে যাব না, বা বাজার থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা আনবো না, কারণ প্রতিটার জন্য আমরা গ্লোবাল ওয়ার্মিং ঘটাই এবং মেরিন পলিউশন ঘটাই, এবং তাতে তিমি থেকে প্লাঙ্কটন সবাই অ্যাফেক্টেড হয়। তাই দুটো কাজ আমরা করি। আর একটু যদি জলের সঞ্চয় বাড়াতে পারি, খাওয়া দাওয়া বা জীবনযাপনের ধরনটাকে পাল্টাতে পারি। যদি একটা গাড়ি রেখে সবার কাজ চলে যায়, তাহলে তাই রাখি না, দুটো বা তিনটে গাড়ি কি একটা বাড়ি রাখা দরকার আছে, বা 6টা গাড়ি। ফলে প্রত্যেকটা স্তরের মানুষের জীবনযাপনের মধ্যেই পাল্টানো যায়। আমি এখানে দেখেছি কাঁচের দিয়ে তৈরি করা সব মাল্টিপ্লেক্স, আবার বিদেশে দেখেছি আমি এডিনবরাতে, যে ওই কাঁচের ওয়ালের বদলে ওরা সোলার প্যানেল লাগিয়ে রেখেছে। তার ফলে ওই জায়গাটার থেকেই ওরা আবার বিদ্যুৎ তৈরি করে ফেলছে, আর আমরা শুধু ওটার থেকে গরমটা তৈরি করছি। ফলে এইটা হচ্ছে এক একটা ধরনের তফাৎ। এটা নিয়ে দীর্ঘ আলোচনা করাই যেতে পারে, কিন্তু আমরা যদি শুধু সিদ্ধান্ত নিই যে আমরাও একটু এমনভাবে বাঁচবো যাতে আমার যেটুকু সাধ্য তা করেছি আমি, এটা বলতে পারি। অর্থাৎ সেই একই কথা যে ব্যাক টু রুটস, ফিরে চল মাটির টানে। আমার ঠাকুরদা বা তারও বাবা মায়েরা যেভাবে ছিলেন, অন্তত সেরকম না হলেও তাদের জীবনচর্যাটা যদি একটু ভেবে নিতে পারি যে তারা তো এইতে চালিয়ে নিয়েছেন, আমার কেন এত প্রয়োজনটুকু কমালে হয়তো আমরা আমাদের জীবনের স্প্যানটা একটু বাড়িয়ে দিতে পারি এই পৃথিবীর বুকে, এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য কিছুটা সময় আমরা রেখে যেতে পারি। নিশ্চয়ই। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে যা যা শুনলাম, সত্যি প্রফেসর হাজরা অনেকটা আমাদের আপনি বললেন, আমাদের শ্রোতা বন্ধুরাও নিশ্চয়ই শুনলেন, জানলেন। এবার মানবেন কতটা সেটা কিন্তু প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত। আসুন না, একটু জানার সঙ্গে সঙ্গে মানার দিকেও মন দিই, তবেই তো এই পৃথিবী আবার শান্ত হবে। ভালো থাকবেন সকলে। অনেক ধন্যবাদ প্রফেসর হাজরা, আপনাকেও ধন্যবাদ।